বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। পঞ্চম ধাপে 708 ইউপিতে চলছে ভোট। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতার মধ্যেও কয়েক জায়গায় সংঘর্ষ, চট্টগ্রামে নিহত 1। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সাদা পোশাকে নতুন শুরু, বললেন মুমিনুল। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি থেকে ছাত্র সমাজকে দূরে থাকতে হবে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়া হচ্ছে না, প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিচার শুরু। 1 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। শিরোনামের পর এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পঞ্চম ধাপে 708টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে ইউপি নির্বাচন ঘিরে জমজমাট বগুড়ার 708 ইউনিয়নের প্রতিটি কেন্দ্র। ভোট শুরুর আগে 241 কেন্দ্রের বেশিরভাগই দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। প্রায় 5 লাখ ভোটারের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর 7,000 সদস্য। আলহামদুলিল্লাহ ভালো দিছে, এখানকার পরিবেশ খুব ভালো, কেউ বাধা দেয়নি। আমরা নির্বাচন পরবর্তীও আমাদের নিরাপত্তা অব্যাহত রাখি, যাতে করে নির্বাচনকে কেন্দ্র করে, জয় পরাজয়কে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে কোনো ধরনের গোলযোগ না হয়, এই জন্য আমরা তৎপর থাকি। সিলেটের 2 উপজেলার 18 ইউনিয়নে কড়া নিরাপত্তায় হয় ভোট গ্রহণ। সহিংসতার সংখ্যা ছাপিয়ে উৎসবমুখর নির্বাচনে খুশি ভোটাররা। শৃঙ্খলাভাবে ভোট ভালো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে কোনো ঝামেলা নেই, সুষ্ঠুভাবে আছে, মানে সিরিয়ালটা ঠিক আছে, হাঙ্গামা নাই। চট্টগ্রামের 3 উপজেলার 24টি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্র জমজমাট। সাভারের 11টি ইউপির মধ্যে 1টিতে ভোট হয় ইভিএম পদ্ধতিতে। টাঙ্গাইলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। এবারে নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারতেছি। আমি খুব এখানে এখনকার পরিবেশ খুব ভালো। এবার প্রথমবার ভোট দিতে এসেছি, ভালোই লাগছে, উৎসব মুখর পরিবেশ একটা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের 15 ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছেন 82 চেয়ারম্যান প্রার্থী। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে সকাল থেকে কেন্দ্রে জড়ো হন ভোটাররা। এখানে দলীয় কোনো প্রার্থী নাই, নৌকা টোকার কোনো সাবজেক্টে নাই। আমরা ভোট সুন্দর মতো মহিলারাও ভোট দিতে পারতেছে, পুরুষও ভোট দিতে পারতেছে। নিজের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিয়ে আমার প্রার্থীকে সফল করতে চাই। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মুন্সিগঞ্জে ব্যালট পেপার সরবরাহ করা হয় ভোটের দিন সকালে। রদবদল করা হয় প্রিজাইডিং অফিসারদের কর্মস্থল। ব্যালট দেওয়া হয়েছে আজকে সকালে নিয়ে আসছে, যেন আগের দিন প্রার্থী আসা কোনো ধরনের ঝামেলা না করতে পারে। আর এটা হচ্ছে প্রিজাইডিং অফিসার, যাদের যে জায়গায় ডিউটি ছিল ওদেরকে আগের দিন চেঞ্জ করে দেওয়া হয়েছে। সমস্ত ডিউটি সমস্ত প্রিজাইডিং অফিসারের জায়গা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, পাবনা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের কথা জানিয়েছেন ভোটাররা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউপি নির্বাচনের ভোট গ্রহণের আরো খবর জানাতে এবারে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আর ঘন্টা দুয়েকের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এখন আপনি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি রসুলপুর কেন্দ্রে। কেন্দ্রটি ঠিক এই মুহূর্তে অনেকটা জনশূন্যই বলা যায়, তবে সকাল থেকে এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল। প্রবল শীত উপেক্ষা করে তারা কিন্তু ভোট দিতে এসেছেন এবং আমরা দেখেছি যে শুধু এই কেন্দ্রই নয়, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের সন্তোষজনক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর এর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল, কারণ আপনি জানেন যে মুন্সিগঞ্জে যে 7টি
উপজেলায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে ইমামপুর যে ইউনিয়ন পরিষদটি, এই ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় ছিল। অর্থাৎ জানেন যে ইমামপুরে গতকালও গোলাগুলি হয়েছিল, পুলিশ দুজনকে অ্যারেস্টও করেছে। তো সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই বেশ তৎপর, এবং সেই তৎপরতার মধ্য দিয়ে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি কেন্দ্রে সেখানে কিন্তু সকালে 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং 10 মিনিটেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। শুধু এই ঘটনাটুকু বাদ দিলে এখন পর্যন্ত এই মুন্সিগঞ্জের এই ইউনিয়ন পরিষদগুলোতে আমরা তেমন কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। ভোটার যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে তারা নিজেদের স্বাধীনভাবেই নিজের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আর এর পাশাপাশি এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আমরা যেটি কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন যে যেহেতু ব্যালট পেপার এই নির্বাচনের দিন সকালেই সরবরাহ করা হয়েছে, সে কারণে আসলে যেহেতু মানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সেটি করা হয়েছে। এছাড়া প্রিজাইডিং অফিসার যেহেতু নির্বাচনের প্রচারণার সময় আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় সংঘর্ষে জড়িয়েছেন প্রার্থীর সমর্থকরা, সেক্ষেত্রে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, যে কঠোরতা, সেটি আসলে কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? দেখুন, আপনি জানেন যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো, তার এই নির্বাচনগুলোতে সহিংসতা অধিকাংশ সময়ে নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী সময়গুলোতে হয়ে থাকে। এছাড়া ভোট গণনা শেষেও অনেকটা হয়ে থাকে। তো আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে তারা কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হওয়া অবধি তারা মাঠে থাকবেন এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি তারা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। মুন্সিগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী বিপ্রজিৎ চন্দের কাছ থেকে। এদিকে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 1 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারার 2 ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। বোয়ালখালীতে দক্ষিণ করলডেঙ্গায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন 2 জন। এছাড়াও সাংবাদিকদের 2টি গাড়ি ভাঙচুরের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। জামালপুরের নীলক্ষিয়া ও ময়মনসিংহের মশাখালী ইউনিয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন 2 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে 2 সদস্য প্রার্থীর সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। রাজশাহী দুর্গাপুর উপজেলার মাড়িয়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছেন। কুমিল্লা চান্দিনার বরকৈট ইউনিয়নের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী স্টিকার লাগানোয় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে চালককে। টাঙ্গাইল ও রাজশাহীতে অনিয়মের অভিযোগে 2টি কেন্দ্রের ভোট স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসার। শেরপুর 2 ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে 10 জনকে আটক করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, 2 ঘন্টা বাকি, শেষ মুহূর্তে ভোট গ্রহণের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে কি? আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন কেমন ভূমিকা পালন করছে? দেখুন, এখন মাত্র 2 ঘন্টা ভোটের সময় বাকি আছে। এর মধ্যে আমরা আসলে প্রতিটি কেন্দ্রে যেটি দেখেছি সেটি হচ্ছে আসলে ভোটারদের উপচে পড়া যে ভিড়, সেটি আমরা বলতে পারি। আমরা সকালবেলা চট্টগ্রামের বোয়ালখালীতে 2টি অপ্রীতিকর ঘটনার কথা আমরা জানিয়েছিলাম। একটি কেন্দ্রে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, অপর একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান সমর্থকের মধ্যে সংঘর্ষে 2 জন সামান্য আহত হয়েছেন। এটি ছাড়া চট্টগ্রামের আনোয়ারা চাতুরি ইউনিয়নের সিংড়া নামে একটি জায়গায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অঙ্কুর দত্ত নামে একজন মারা গেছে, এমন একটি খবর আমরা পেয়েছি। এই 2-1টি ঘটনা যদি আমরা বাদ দিই তাহলে আমরা বলতে পারি যে অনেকটা সুন্দর পরিবেশেই ভোট হচ্ছে এবং ভোট গ্রহণের সংখ্যাটাও বাড়তি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বোয়ালখালী করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 1754 জন। আমরা দুপুর 1:30টার দিকে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে ইতিমধ্যে ভোট গ্রহণের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে
আগামী 1-1.5 ঘন্টার মধ্যে যে বাকি ভোটাররা আছেন তারা এসে তাদের সুন্দর শান্তিপূর্ণভাবে তাদের ভোটটি দিয়ে যাবেন। এটি নিয়ে আসলে আমাদের সঙ্গে একজন আজকে যারা ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে বোয়ালখালী আল্লাহ আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যেই কেন্দ্রটিতে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই কেন্দ্রটিতে আসলে হঠাৎ করেই একটি উশৃঙ্খল পক্ষ ভাঙচুর শুরু করে এবং সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ফোর্স যারা ছিল তাদেরকে নিয়ে কাজ করেন এবং তারপরে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং তিনি বলছেন যে আসলে ঘটনা যাই ঘটুক, ভোট কেন্দ্রের ভেতরে ভোট নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হয়নি, অর্থাৎ খুব দ্রুত তারা ব্যবস্থা নেওয়াতে সেখানে যেই ঝামেলাটা তৈরি হয়েছিল সেটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এবং আমরা দেখেছি এই ঘটনাগুলো বাদ দিলে নগরে এই বোয়ালখালী, চন্দনাইশ এবং আনোয়ারার প্রতিটি কেন্দ্রে আসলে এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশে ভোটের যে মজা, যে উৎসব সেটি চলছে। আমরা আজকে ভোরে যখন এখানে এসেছি সকাল 8টার দিকে, যখন আমরা 7টায় যখন এখানে পৌঁছেছি তখন দেখেছি প্রচণ্ড কুয়াশার চাদরকে ভেদ করে মানুষজন আসলে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে বেশ দারুণভাবে তাদেরকে সহায়তা করেছেন। এবং এটি নিয়ে আমরা দেখেছি ভোটার, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সবার মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা দেখেছি, এক ধরনের উৎসবের আমেজ যেটি বলা যায় সেটি আমরা দেখেছি। আমরা বেশ কিছুদিন আগেও যে ভোটার শূন্য যে ভোট কেন্দ্রগুলো দেখতাম তার চিত্র আসলে এখন অনেকটাই পাল্টে গেছে। ভোটারের উপস্থিতিতে এখন প্রতিটি কেন্দ্র। নিশ্চয়ই আপনি ভোট গ্রহণের শেষ পর্যন্ত তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী, তাই জয় পরাজয় নির্ধারণের লাগাম এবারে নারী ভোটারদের হাতে। তাই প্রার্থীদেরও মূল টার্গেট নারী ভোটার, তাদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট ভোটার 5,18,351 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 2,57,498 জন। তাই এবারের নির্বাচনে জয় পরাজয়ের মূল ভূমিকা রাখবে নারী ভোটাররা। নারী ভোটারদের মন জয়ে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আওয়ামী লীগের প্রার্থী জোর দিচ্ছেন নতুন কর্মসংস্থানে। অন্যদিকে নারী বান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের। নারীর ক্ষমতায়নের জন্য এবং নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রজেক্ট আছে, আমি সেগুলি নিয়ে কাজ করছি। আমি সকলকে নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা করব ইনশাল্লাহ। মহিলা ভোটারদের জন্য তাদের নিরাপত্তা সহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তাদের এলাকা তাদের জন্য আলাদা কমিউনিটি সেন্টার করা হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত সহ স্বাস্থ্য ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমন প্রার্থীকে মেয়র হিসেবে বেছে নিতে চান নারী ভোটাররা। সুন্দর সুশৃঙ্খল একটা নারীদের জন্য যাতে নারায়ণগঞ্জ শহর হয় ওই রকম একটা শহর চাই আমরা মেয়রের কাছে। নারায়ণগঞ্জ শহর হলো শিল্পাঞ্চল এলাকা, প্রচুর নারী এখানে কাজ করে, কাজেই তাদের নিরাপত্তার প্রশ্নটি আগে আসবে, তারপরে আসছি আমি তাদের স্বাস্থ্যর কথা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কাজ করছে নির্বাচন কর্মকর্তারা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আইনানুগ একটা নির্বাচন পরিচালনার লক্ষ্যে আমরা আমাদের কর্মকর্তাগণ মাঠে কাজ করছে। এবারের নির্বাচনে মেয়র পদে 7 জন প্রার্থী মাঠে থাকলেও মূল আলোচনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় টাইগারদের, আর সব ফরম্যাট মিলিয়ে প্রতিপক্ষের মাটিতেও এটি প্রথম জয় বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নকে 8 উইকেটে হারিয়ে 1-0-তে এগিয়ে গেল মুমিনুলের দল। ম্যাচে 7 উইকেট শিকারে এবাদত হোসেন হয়েছেন ম্যাচ সেরা। নতুন বছরের স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা। ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে এমন জয় আসবে ভাবেননি অনেকেই। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকের নতুন গল্প লিখেছে টাইগাররা। সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণ্য নির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স। মুমিনুলের নেতৃত্বে লিটন জয় শান্তরা যেন আরও সাহসী, বার্তা দিয়ে রেখেছে নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের সকালের আড়মোড়া যেখানে কাটেনি, 12,000 কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে 33 চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়।
সাথে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে 17 টেস্টের অপরাজেয় যাত্রা থামালো মুমিনুলের দল। ইতিহাস গড়তে ছোট লক্ষ্য টাইগারদের। সাদমানের দ্রুত বিদায় ও শান্তর 17 রান কোনোটাই জয়ে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত মুমিনুল মুশফিকের ব্যাটে জয়োল্লাস। শেষ দিনের শুরুটাও প্রত্যাশিত। রস টেইলরকে বিপজ্জনক হতে দেননি এবাদত। অভিজ্ঞ কিউই ব্যাটারের প্রতিরোধ ভেঙে প্রথমবার 5 উইকেটের ল্যান্ডমার্কে সিলেট এক্সপ্রেস। এবাদতের ষষ্ঠ শিকার কাইল জেমিসন। শরীফুলের ক্যাচ নেয়াতে স্পষ্ট দলগত সমন্বয় উজ্জীবিত টাইগাররা। পরে ধ্বংসযজ্ঞে যোগ দেন তাসকিন। রবীন্দ্রকে ফিরিয়ে তার উইকেটের জোড়া পূর্ণ। স্পিড স্টারের তৃতীয় শিকার টিম সাউদি। ট্রেন্ট বোল্টের ক্ষিপ্রতা থামান মিরাজ। কিউইরা অল আউট 169 রানে। শেষ দিন প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচের পুরোটায় দাপট রেখে জয়ের পর টাইগারদের চোখ এখন সিরিজে। একটা ইতিহাস গড়া যেখানে শেষ, সেখান থেকে শুরু আরেকটা ইতিহাসের পথে যাত্রা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় এলো নতুন বছরের শুরুতে। এমন জয়কে সাদা পোশাকে টাইগারদের নতুন শুরু বলছেন অধিনায়ক মুমিনুল হক। আর নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হারানোর কৃতিত্ব পেসারদেরই বেশি দিয়েছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চান দ্বিতীয় টেস্টে। মাউন্ট মঙ্গানুই বাংলাদেশকে কি দিল? শুধুই কি একটা টেস্ট জয়? মোটেই না, তার চেয়ে অনেক বেশি কিছু। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টি টেস্টে বাংলাদেশের 16তম, কিন্তু এর আগে বিদেশের মাটিতে কোনো টেস্টেই এমন একচেটিয়া দাপট ছিল না টাইগারদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে মুমিনুলরা এখন হাওয়ায় ভাসছেন। আলোচিত পঞ্চপাণ্ডবের মাত্র একজন খেলেছেন এই টেস্টে। 2 ইনিংসে সেই মুশফিকের রান 12 আর 5। অথচ বাংলাদেশ পেয়েছে টেস্ট ক্রিকেটে তার সবচেয়ে মূল্যবান জয়টি। তামিম ইনজুরিতে, সাকিব ছুটিতে, রিয়াদ টেস্টকে বিদায় বলে ফেলেছেন। আর মাশরাফি দৃশ্যপটের বাইরে। এদের ছাড়াও যে টাইগার ক্রিকেট সাফল্যের পথে হাঁটতে পারে সেই বিশ্বাস ছিল না অনেকের। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর হিসাবটা নিশ্চয়ই ভিন্ন হবে। পারফর্মার মুমিনুল অধিনায়ক হিসাবে খেই হারাচ্ছিলেন। এবার সবকিছুতেই নতুন গল্পের শুরু। এটা আমাদের টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার একটা হয়তো সাইন হইতে পারে, আমার কাছে সেটা মনে হয়। আমরা লাস্ট আপনার আসার পরে সবাই, বিশেষ করে পাকিস্তান সিরিজ হারার পরে সবার ভিতরে আপনার একটু জিনিসটা টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার জন্য সবাই অ্যাজ এ টিম ওয়াইজ প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি ব্যাটিং বোলিং বিশেষ করে ফিল্ডিংয়ে যদি দেখেন, সবাই কিন্তু ওইভাবে সাপোর্ট করেছেন একজনকে। ইবাদত সহ পেসারদেরই এমন জয় মূল কৃতিত্ব দিলেন অধিনায়ক। লাস্ট 2-3 বছর ধরে আমাদের বোলিং কোচ ওর নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে, ইভেন আমরাও অনেক হার্ডওয়ার্ক করছি। আপনি যদি দেখেন লাস্ট কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 ম্যাচ খেলা, লাস্ট বছর 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে, তো এটার ফল আজকে দিয়েছে সে। আর তাসকিন ছিল আউটস্ট্যান্ডিং। তাসকিন আপনারা যেখানে উইকেট ফার্স্ট ইনিংস উইকেট পায়নি, কিন্তু সে রান কন্টেইন করেছে। তারপরে শরীফুল ইয়াংস্টার মাত্র 2টা ম্যাচ খেলেছে। বাংলাদেশের কাছে এমন হার অপ্রত্যাশিত ছিল নিউজিল্যান্ডের জন্য। নিজের মাঠে বাঘের থাবায় ক্ষতবিক্ষত কিউই পাখি। সংবাদ সম্মেলনে টম ল্যাথামের তাই মাথা নিচু। প্রথম দিন থেকে আমাদের দলের পারফরমেন্স হতাশাজনক ছিল। অন্যদিকে বাংলাদেশ শুরু থেকে দাপট দেখিয়েছে। দ্বিতীয় ইনিংসে ওরা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে বলতে গেলে এবাদত অসাধারণ ছিল। তবে আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে টাইগারদের সিরিজ জয়ের মিশন। সেটাই আবার ব্ল্যাক ক্যাপদের জন্য সিরিজ বাঁচানোর। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনশ্রী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আজ তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যরকম একটি দিন। মাউন্ট মঙ্গানুইয়ের এই জয়টাই কি বাংলাদেশের নতুন শুরু কিনা? ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের টেস্ট ক্রিকেট 21 বছর হচ্ছে আমরা খেলছি, 22 বছর, যেহেতু এটা 2022, তো 2000 সাল থেকে শুরু করেছি। তো এই উইনটা আমি মনে করি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ডেভেলপ করবে। আর কি এই স্ট্রাকচারটা কিন্তু এখন আমরা তৈরি করিনি। আমরা বলছি, মুখে মুখে বলছি যে আমরা টেস্ট নেশন, কিন্তু আমরা টেস্ট নেশন হিসাবে যেভাবে আমাদের স্ট্রাকচার থাকা উচিত সেই জিনিসটা ডেভেলপ হয়নি। তো এই উইনটা টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নাম্বার টিমকে আমরা হারালাম নিউজিল্যান্ডের মাটিতে, যে ডেফিনেটলি আমি মনে করি এখন থেকে আমাদের
ম্যানেজমেন্টে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওনারা আরো সুন্দর মতন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে আরো আকর্ষণ করা যায় সেই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন ডেফিনেটলি, আমি মনে করি। দেশের মাঠে আমরা সবসময় দেখি যে পেসারদেরকে অবহেলা করা হয়, কিন্তু আজকে পঞ্চম দিনের প্রথম সেশনে যে জয় আসলো তাতে কিন্তু এবাদত তাসকিনদের পারফরমেন্স চোখে পড়ার মতো। এই পারফরমেন্সের পর কি এই রীতিটা বদলাবে কিনা, এই অবহেলার রীতিটা? মমিনুল কিন্তু খুব সুন্দর মতন বলছিলেন যে লাস্ট 1-2 বছর ধরেই কিন্তু এই পেস বোলাররা কন্টিনিউ খেলাচ্ছিলেন। এবাদতের কথাই যদি আমরা দেখি, তার কেরিয়ারে সে 10 টেস্ট ম্যাচ খেলে মাত্র 11টা উইকেট পেয়েছেন। আজকে তার কেরিয়ার বেস্ট, লাইফের বেস্ট বোলিং করেছেন। তো অবশ্যই যখন আপনি পারফরমেন্স করবেন তখন কিন্তু ম্যানেজমেন্ট এবং টিম সবাই কিন্তু চিন্তা করবেন যে না, আমরা ওদের জন্য কিছু একটা তৈরি করব। যেহেতু অতীতে আমাদের পেস বোলাররা অতটা সাকসেসফুল হয়নি, তার আগে সাদাত হোসেন রাজীব পেয়েছিলেন 3 বার 5 উইকেট, রবিউল ইসলাম পেয়েছিলেন 2 বার 5 উইকেট। এটা মনে হয় থার্ড পেস বোলার। মাশরাফিও তার ক্যারিয়ারে কখনো 5 উইকেট পায়নি। তো আমার মনে হয় এটা মনে হয় থার্ড পেস বোলার যে 5 উইকেট পেলেন, 6 উইকেট পেয়ে ম্যাচ উইন করালো। তো অবশ্যই আমি মনে করি যে ফিউচারে ম্যানেজমেন্ট হয়তোবা ইভেন উইকেট বানাবে, যে সবার জন্য যেন হেল্প থাকে। জাস্ট আমরা আমাদের হোম অ্যাডভান্টেজ স্পিন দিয়েই করবো না, পেস অ্যাটাক দিয়ে চিন্তা করবো, এইভাবে চিন্তা করবো ডেফিনেটলি। টেস্টে বাংলাদেশের পারফরমেন্স বেশ মলিন, শুধু তাই নয়, সব ফরম্যাটে গত বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা ধারাবাহিক পারফরমেন্স পাইনি বাংলাদেশ দলের কাছ থেকে। সেক্ষেত্রে তারুণ্য নির্ভর এই দলটার জেগে ওঠার পেছনে আসলে কোন বিষয়গুলো কাজ করেছে বলে আপনি মনে করেন? আসলে আমি যেটা মনে করি যে সুজন ভাইয়ের টিমের সাথে থাকাটা খুব একটা পজিটিভ দিক। যখনই উনি টিমের সাথে থাকেন সবসময় বাংলাদেশ টিম ভালো একটা রেজাল্ট করেন। 2014 থেকে 2019 পর্যন্ত যদি আমরা খেয়াল করে থাকি, বড় বড় উইনগুলা ওই সময় সুজন ভাই ছিলেন। উনি খুব চমৎকার মোটিভেশন করতে পারেন প্রত্যেকটা প্লেয়ারকে, এবং যে একটা ক্যাপ্টেন তো মাঠে একটা ক্যাপ্টেন্সি করে, মাঠের বাইরেও যে একটা ক্যাপ্টেনের একটা কাজ, সেই জিনিসটা সুজন ভাই খুব সুন্দর মতন করতে পারেন। বোর্ডের সাথে কানেকশনটা, কোচিং প্যানেলদের সাথে কানেকশনটা, সবকিছু মিলে আমার মনে হয় যে সুজন ভাইয়ের বড় একটা ক্রেডিট দিতে হবে এই জয়ের পিছনে। মোহাম্মদ আশরাফুল, এই টেস্টে তরুণদের জেগে ওঠা বিশেষভাবে লক্ষণীয়। আপনি নিশ্চয়ই এ বিষয়ে একমত হবেন। তাদের নিয়ে আপনি কতটা আশাবাদী? আসলে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে এই টেস্ট ম্যাচে, আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান তারা তাদের ডিফেন্স, যেহেতু টেস্ট ক্রিকেটে আপনার সাকসেস হতে হলে আপনাকে আপনার ডিফেন্সটা স্ট্রং করতে হবে, বিলিভ করতে হবে। সেই জায়গাটা আমাদের প্লেয়াররা সবাই খুব কনফিডেন্স ছিল যে আমরা ডিফেন্স নিয়েই খেলবো, যেটা পাকিস্তানের সাথে আমরা সেকেন্ড টেস্টে করি নাই। তো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের যারা তরুণ আর সিনিয়র এখন বললে আর হবে না, কারণ এখন 2022-এ আছি আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 2000 সালে। এখন যারাই বাংলাদেশ টিমে খেলবেন তাদেরই আসলে চিন্তা ভাবনা থাকা উচিত আমরা টেস্ট ম্যাচ জিতবো, ওয়ান ডে জিতবো, ওয়ার্ল্ড কাপ জিতবো, এই ধরনের মেন্টালিটি নিয়ে আসা উচিত। মোহাম্মদ আশরাফুল, আমি একটু জানতে চাই যে বাংলাদেশ যখনই কোনো জয় পায় দেখা যায় যে দাপটের সাথে যে সেই জয় পায়, কিন্তু যখন হারে তখন দেখা যায় যে খুব বাজেভাবেই হেরে যায় এবং এই জয়ের ধারাবাহিকতাটা থাকে না, সেটা যে কোনো ফরম্যাটেই। সেক্ষেত্রে আসলে জয়ের ধারাবাহিকতা কিভাবে রাখা যায়, আপনার পরামর্শ কি এ বিষয়ে? আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাই আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা এই ম্যাচ জেতাতে আমরা এই যে 5টা দিন 13টা সেশন আমরা যে হার্ডওয়ার্ক করেছি, যে আমাদের ডিফেন্সের প্রতি আমরা স্ট্রং ছিলাম, বিলিভ ছিল, হঠাৎ করে একটা ম্যাচ জিতলে ভালো রেজাল্ট করলে আমরা ভুলে যাই যে হার্ডওয়ার্কটা আমরা করেছি। আমরা আবার আমাদের ওই অতীতে চলে যাই, যে আমরা যে ভালো ভালো ইনিংস গুলা মেরে করেছিলাম ওই জায়গায় চলে যাই। তো এই কারণে আমার সাজেশন থাকবে আমরা যেন এই যে 13টা সেশন যে হার্ডওয়ার্ক করেছি, এক একটা বল আমরা চিন্তা করে খেলেছি, ডেফিনেটলি সেকেন্ড টেস্টে তারা অনেক হার্ড হয়ে আসবে। এই টেস্ট ম্যাচে হয়তোবা লাক আমাদের ফেভার ছিল, সবকিছু আমাদের ফেভারে ছিল, সেকেন্ড টেস্টে হয়তো আমাদের ফেভারে নাও আসতে পারে। তখনও যেন আমরা ছেড়ে না দেই, আমরা যেন গায়ে বল লাগবে আমরা যেন ডিফেন্স করি, ওই মেন্টালিটি নিয়ে যেন আমরা খেলি, তাহলে আমাদের ইমপ্রুভমেন্টটা হবে। মোহাম্মদ আশরাফুল, খুব সংক্ষেপে আমি একটু জানতে চাই দ্বিতীয় টেস্টের বিষয়। আসলে এই যে এরকম একটি জয় পাওয়া গেল, এর পরের টেস্ট
ম্যাচটিতে জেতার জন্য গেম প্ল্যানটা কি হতে পারে, যেহেতু আমাদের একজন প্লেয়ার এরই মধ্যে জয় উনি ইনজুরিতে পড়েছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে জেতার থেকে বড় কথা যে আমাদের প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই টেস্ট ম্যাচে আমাদের প্রসেসটা খুব ভালো ছিল, বল বাই বল সিলেকশন, জয়ের ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে 211টা বল খেলে 78 করা, টিম পুরো ড্রেসিং রুমের সবাইকে একটা আলাদা কনফিডেন্স দিয়েছে যে না, এই বোলিং এর অ্যাটাকে এই উইকেটে আপনি চাইলেও ডিফেন্স করে থাকতে পারবেন। তো এই বিলিফটা সবাইকে দিয়েছেন। তো সেকেন্ড টেস্টে আমি মনে করি যে আমাদের প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এই টেস্ট ম্যাচে আমাদের যে প্রসেসটা ছিল, যে থিঙ্কিংটা ছিল, ঠিক সেম যেন আমরা সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু ওরা অনেক হার্ড হয়ে আসবে ডেফিনেটলি। এই টেস্ট ম্যাচে হয়তো ওরা অনেক রিল্যাক্স ছিল, সেকেন্ড টেস্ট ম্যাচে অনেক হার্ড হয়ে আসবে। তো আমাদের মেন্টালি আরো স্ট্রং হইতে হবে যদি আমাদের ভালো করতে হয়। অর্থাৎ দ্বিতীয় টেস্টের সাথে আমাদের সিরিজ জয়েরও আশা রাখতে হবে। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খেলার আরো খবর দেখবেন সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। সন্ত্রাস, জঙ্গি বা দুর্নীতি থেকে ছাত্র সমাজকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, লোভের বশে কেউ যেন ভুল পথে পা না বাড়ায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেন সবাই থমকে গিয়েছিল সে প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি তিনি। তবে একদিন সেই রহস্য উন্মোচন হবে বলে আশাবাদ জানান তিনি। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে এমন কেউ যাতে ক্ষমতায় এসে দেশের উন্নয়ন পিছিয়ে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্তই বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পাল্টে দিয়েছে। এখন সবাই বাংলাদেশকে সমীহ করে, করুণার চোখে দেখে না। অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকে মাস্ক না পরায় তিরস্কার করেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগের মূল মন্ত্রেই আছে শিক্ষা। কাজে প্রত্যেকটা ছাত্রলীগ নেতা কর্মীকে আগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা না যে কোনো মতে খালি পয়সা বানানোর শিক্ষা না, শিক্ষাটা অন্তর থেকে অনুধাবন করেই শিখতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন এই সমস্ত কিছুর বিরুদ্ধে থাকতে হবে। কখনো যেন কোনো ছাত্র বা যুব সমাজ এই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাব এলাকায় প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এছাড়া খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেন মির্জা ফখরুল। এর আগে সমাবেশকে ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন নেতাকর্মীরা। ঘোষণা অনুযায়ী মানববন্ধন করার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ে সেটি সমাবেশে পরিণত হয়। ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে গণহত্যা দিবস হিসাবে আখ্যা দেয় বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে পল্টন মোড় থেকে হাইকোর্ট এলাকা পর্যন্ত সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। অত্যন্ত জটিল অসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন তাকে বিদেশে যাওয়ার জন্য ডাক্তাররা বলছে, চিকিৎসকরা বলছে, তখন তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থাই তারা করছে না। এই মুহূর্তে কোন রাজনৈতিক প্রতিহিংসা না করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম চার্জ গঠন করেন। এর ফলে এই মামলায় আনুষ্ঠানিকভাবে পরিমণির বিচার শুরু হলো। আগামী 1 ফেব্রুয়ারির মামলা সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার সকাল 10:30টায় আদালতে হাজির হন জামিনে থাকা চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিমণির বাসায় 18.5 লিটার বিদেশি মদ এবং নিষিদ্ধ মাদক এলএসডি ও আইস পাওয়া যায়। তার মাদকের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় থাকা পরিমণি নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে পরিমণিকে মাদক মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। বাড়ানো হয় তার জামিনের মেয়াদ। এলএসডি এবং আইস ব্যবহারের জন্য যে সরঞ্জামাদি সেগুলো পাওয়া যায় এবং এগুলো র্যাব যে সেই বাড়িতে রেড করে এবং সেখানে মিডিয়াও ছিল এবং সেখানে প্রকাশ্যে এই জব্দ তালিকায় যারা স্বাক্ষর করেছে তাদের উপস্থিতিতে এই মালামালগুলি, এই মাদকগুলি উদ্ধার করা হয়।
পরিমণির আইনজীবীর দাবি, সংঘবদ্ধ প্রভাবশালীদের চাপে এ সাজানো মামলা করা হয়েছে। এ সময় সিনেমার শুটিংয়ের জন্য পরিমণিকে চট্টগ্রাম যেতে হবে জানিয়ে মামলার পরবর্তী শুনানি 2 মাস পেছানোর আবেদন করেন তার আইনজীবী। এই মামলাটি মূলত প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি যোগসাজশে সাজানো এবং এই সাজানো ঘটনায় পরিমণিকে সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। বিধায় পরিমণিকে এইভাবে হয়রানি করার কোনো অধিকার আইনশৃঙ্খলা বাহিনীর নেই। যেসব ধারায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ 5 বছর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। দিনাজপুরের চিরির বন্দরে রেল লাইনে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, 4টি বগি লাইনচ্যুত, আটকা পড়েছে 5টি ট্রেন। দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও শীতে নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক কেনার জন্য 1,440 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 1 বছর পার হয়ে গেলেও পড়ে আছে 800 কোটি টাকা। সংশ্লিষ্টদের অভিযোগ, মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সুফল পায়নি শিক্ষার্থীরা। গবেষকরা বলছেন, করোনার সময়ে এই টাকা দেয়া গেলে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো যেত। মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক কেনার জন্য 1000 টাকা করে দেওয়ার ঘোষণা দেয় সরকার, যা উপবৃত্তির টাকার সাথে অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গত বছর এই সিদ্ধান্ত নেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনো টাকা পায়নি। সরকার আমাদের স্কুল ড্রেসের জন্য টাকা দিয়ে কিন্তু আমরা টাকা পাইনি। আমাদের মতন দিন মজুর করে বাচ্চারা পড়াই, এরপর আমরা কোনো সাহায্য পাইনি সরকারের থেকে। ড্রেস কেনার জন্য টাকা আমরা পাইনি। প্রাথমিক বিদ্যালয়ের 2.5 কোটি শিক্ষার্থীর পোশাক কেনার জন্য 1440 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বছর শেষ হয়ে গেলেও খরচ হয়েছে 600 কোটি টাকা। বাকি 800 কোটি টাকা অব্যবহৃত রয়ে গেছে। অভিযোগ পাওয়া গেছে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার গাফিলতির কারণে এই অবস্থা। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, শিক্ষার্থীরা দ্রুত পেয়ে যাবে এ টাকা। আমরা কিছু টাকা দিয়ে ফেলছি অলরেডি। এর মধ্যে আবার আমাদের কাছে খবর আসলো যে টাকাগুলো নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের সার্ভিস প্রোভাইডার ছিল, তাদেরকে দিয়ে যে আবার নতুন করে এগুলো ঠিকঠাক করে নিয়ে আসেন, এই কারণে একটু দেরি হচ্ছে। আমরা যত দ্রুত ছেড়ে দেব। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী অসচ্ছল পরিবারের। তাদের জন্য বরাদ্দ হওয়া টাকা না দেয়া লজ্জাজনক। কেন এটা আমরা ডিলে করছি? তার মানে আমাদের এক ধরনের যে আমলাতান্ত্রিক যে জটিলতা, কিংবা আমি বলবো যে অবহেলা, দায়িত্ব অবহেলা এবং অমনোযোগ দেওয়া, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং প্রায়োরিটির জায়গায় এই জিনিসটাকে নিতে হবে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,000। করোনার প্রভাবে অনেক শিক্ষার্থী আর্থিক সক্ষমতার অভাবে স্কুলে আসছে না। আর যদি এই ঘোষিত সহায়তাও না দেয়া হয়, তাহলে এই স্কুলে না আসা ঠেকানো অনেকটাই কঠিন হবে বলছে সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরের যশাই রেলগেটে দুর্ঘটনা কবলিত আন্তনগর দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে। এতে আটকা পড়েছে পঞ্চগড় এবং দিনাজপুর থেকে পার্বতীপুরে চলাচলকারী 5টি ট্রেন। দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা। ট্রেন চলাচল শুরু হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। চিরির বন্দর স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, ভোর 4টার দিকে যশাই রেলগেটে যান্ত্রিক ত্রুটির কারণে বালুবাহী একটি ট্রাক আটকা পড়ে। একসময় পার্বতীপুর থেকে দিনাজপুরগামী দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনে যাত্রী না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পার্বতীপুরের যশাই রেলগেটের দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, উদ্ধার অভিযানের এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? উদ্ধারকর্মীরা কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা যেমনটি এর আগে জানাচ্ছিলাম যে উদ্ধার তৎপরতা শেষ হতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর পিছনেই উদ্ধারের সর্বশেষ অংশ সংশ্লিষ্ট দোলনচাপা যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটি এখন
অপসারণ করা হবে। এই অপসারণের মধ্যে দিয়ে কিন্তু রেল লাইনের উপরে যে বগিগুলো পড়েছিল সেই বগিগুলো অপসারণের শেষ ধাপ এখানে সম্পন্ন হবে। একটু বলে রাখি যে ভোরবেলা যে দুর্ঘটনার কবলে পড়েছিল দলনচাপা এক্সপ্রেস, তার 8টি বগির মধ্যেই কিন্তু 4টি বগি লাইনচ্যুত হয়েছে। শুধু না, একটি বগি লাইন থেকে অনেক দূরত্বে উড়ে গিয়েই বলা যায় যে অনেক দূরত্বে ভুট্টা খেতে গিয়ে পড়েছে, সেটি সেখানেই পড়ে রয়েছে। এবং এখন এই মুহূর্তে রেল লাইন থেকে অন্যান্য যে ধ্বংসযজ্ঞ আছে সেগুলি সরানোর পরেই, রেল লাইনের কিছু সামান্য মেরামতের পরেই ট্রেন চলাচল শুরু হতে পারে, এমনটাই আশা করছেন তারা। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই ট্রেন চলাচল শুরু হবে, এই আশা নিয়েই কিন্তু রেল কর্মী এবং উদ্ধার কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বিরতিহীনভাবেই। সকাল যে সময় আমি 7টার দিকে এখানে আসি তখন ঘন কুয়াশার চতুর্দিকে ঢাকা ছিল, কোনোভাবেই সেই উদ্ধার তৎপরতায় জোরালো ভূমিকা রাখতে পারছিলেন না উদ্ধার কর্মীরা, কারণ কুয়াশার মাঝেও কিন্তু কনকনে শীতে মানুষের শরীরে একটি জড়তার ভাব ছিল। এখন তীব্র রোদ, এই রোদের মধ্যে উদ্ধার তৎপরতা গতি এসেছে এবং নির্ধারিত সময়ের আগেই কিন্তু উদ্ধার তৎপরতা তারা সম্পূর্ণ করতে পারবেন এমনটি জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে রেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তবে আমি জানার চেষ্টা করেছিলাম যে গেটম্যান যশাই রেলগেটে ছিল তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তারা এখনো আমাকে সেটি নিশ্চিত করতে পারেনি। তারা জানিয়েছেন তদন্ত কমিটি রিপোর্টের পরিপ্রেক্ষিতে হয়তো ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। তবে ক্ষয়ক্ষতির যে আশঙ্কা সেটি প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা হতে পারে বলে এমনটি আমাকে ধারণা দেওয়া হয়েছে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দিনাজপুরে ট্রেন দুর্ঘটনার উদ্ধার অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। ভূমি জটিলতার কারণে কমে আসছে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেলপথের দৈর্ঘ্য। নারায়ণগঞ্জ পর্যন্ত না করে চাষাড়া স্টেশন পর্যন্ত করা হচ্ছে ডুয়েল গেজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন চাষাড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 300 মিটার জমি বেহাত হওয়ায় ডাবল লাইন করা যাচ্ছে না। পুরো রেলপথটি ডাবল লাইন না হলে সুফল আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের চাষাড়া স্টেশন, এখান থেকে নারায়ণগঞ্জের মূল স্টেশন পর্যন্ত 62 ফুট প্রস্থে জমি ব্রিটিশ আমলে অধিগ্রহণ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। তবে পরবর্তীতে সিএস এবং আর এর জরিপে নারায়ণগঞ্জ রেলগেট থেকে ওই জমির 31 কাঠা ব্যক্তিগত মালিকানায় রেকর্ড হয়ে যায়। ফলে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্প থামছে চাষাড়ায়। বরাদ্দ না থাকায় নারায়ণগঞ্জ স্টেশন এলাকার 51% জমি অধিগ্রহণ করা যাচ্ছে না। তাই আপাতত এই প্রকল্পের চাষাড়া থেকে নারায়ণগঞ্জ অংশটি বাদ রেখে বাকি কাজ চলছে। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 79%। রেল লাইনের যে পরিমাণ জায়গা দরকার আমরা ডাবল লাইনকে ঢুকাইতে পারতেছি না, এবং সেটা 2 নম্বর গেটের পরে যে গোলায় আছে আমাদের এখানে এটা 10 ডিগ্রি কার্ভ আছে, কার্ভের মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে আপাতত স্থগিত করে রাখতে হবে, যার পরিমাণটা দৈর্ঘ্যটা হলো মাত্র 300 মিটার। এই 300 মিটার জায়গা আমরা ঢুকতে পারলে আমরা এই স্টেশন ইয়ার্ডের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে জমি অধিগ্রহণের মাধ্যমে লাইনটি ডাবল করা হবে, আর এবছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশা তাদের। ওই 300 মিটার জায়গায় রেলের জমিটা, ওখানে রেলের কোনো জমি নাই, অর্থাৎ রেকর্ডে নাই। তো ভবিষ্যতে ওখানে এই প্রকল্পর পরে আবার আরেকটা প্রকল্প যে নিয়ে আমরা ওখানে জমি অধিগ্রহণ করে চাষাড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ওই অংশ 2 কিলোমিটার ডাবল লাইন আমরা করে দেব। অত্যাধুনিকভাবে নির্মাণ করা রেলপথে প্রতিদিন প্রায় 50,000 ট্রেন চালানো সম্ভব হবে, আর ট্রেনের গতি থাকবে 120 থেকে 130 কিলোমিটার। 2015 সালের জানুয়ারিতে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয় 379 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2017 সালের জুনে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান 6-এর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে 10 জন নিখোঁজ রয়েছেন। সকাল 9টায় ধর্মগঞ্জ গুদারাঘাট ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, ধর্মগঞ্জ গুদারাঘাটে একটি ট্রলার যাত্রী পারাপার করার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান 6 লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও 10 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনেরা।
ট্রলাডুবির ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। আর রাকিব, যে 10 জনের নিখোঁজ হওয়ার খবর বলা হয়েছে, তাদেরকে খুঁজে বের করতে কোনো ধরনের উদ্ধার অভিযান এই মুহূর্তে পরিচালনা করা হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? আপনাকে যে বিষয়টি আসলে প্রথমেই বলা দরকার যে সকাল 9টায় যেই ধর্মগঞ্জের গুদারাঘাটে যে ট্রলারটি ডুবে যায়, এখানে প্রায় 8 থেকে 10 জন নিখোঁজ রয়েছে। এরপর থেকে কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যেই ডুবুরি দলের যেই উদ্ধার অভিযানের যে টিম, তারা কিন্তু সেই ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করার কাজ 10টা থেকেই শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু তারা উদ্ধার অভিযানের শনাক্ত করার যে কাজটি, ট্রলারটি ডুবে যাওয়া সেই শনাক্তকরণের উদ্ধারের কাজটি কিন্তু তারা করছেন। এবং আমি একটু আপনাকে দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু এটা হচ্ছে ফতুল্লা এলাকার যে ধর্মগঞ্জ এবং বক্তবলির যে গুদারাঘাট, অর্থাৎ ওই পার থেকে বক্তাবলী থেকে শহরের বিভিন্ন যে শিল্প কারখানায় শ্রমিকরা কাজ করে, তারা কিন্তু খুব সকাল থেকে এখানে কর্মস্থলে যোগ দিতে তাদের এই নদী পার হওয়ার মাধ্যম হচ্ছে ট্রলার। এই ট্রলারে করেই কিন্তু তারা নদী পার হয়। এবং সকাল 9টায় যখন 30-40 জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল এবং তখন খুব ঘন কুয়াশা ছিল, তখন বরিশাল থেকে ঢাকাগামী একটি MV ফরহান 6 আমরা যে নামটি জানতে পেরেছি, সেই যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কিন্তু এই ট্রলারটি উল্টে যায় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু নদীর তীরে সাঁতরে কিছু যাত্রী উঠে আসলো। এর মধ্যে কিন্তু 8 থেকে 10 জন নিখোঁজ রয়েছেন, এমনটাই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে নৌ পুলিশের ASP মিনা মাহমুদ ঘটনাস্থলে তিনি এসেছেন, তার সাথেও কথা বলেছি। তারা আসলে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা উদ্ধার অভিযান তারা কার্যক্রম চলছে এবং উদ্ধার অভিযানে তারা কিন্তু প্রথমেই তারা সেই ডুবে যাওয়া ট্রলারটিকে তারা শনাক্তকরণের কাজ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো লাশ ভেসে ওঠেনি বা নিখোঁজের যে তালিকা, সেই তালিকাটাও তারা করছেন। এবং পুলিশ যে বিষয়টি ধারণা করছেন যে আসলে কর্মস্থলে যাওয়া মানুষ তারা কিন্তু বাড়ি থেকে বের হয়ে এসেছে, যে আসলে তারা কর্মস্থলে যোগ দিচ্ছেন। এবং নদীর ওই পাড়টা কিন্তু আসলে গ্রাম অঞ্চল, এখন পর্যন্ত অনেক পরিবার আসলে জানতেই পারেনি তাদের স্বজন যে এই দুর্ঘটনায় কবলিত হয়েছে, যার কারণে কিন্তু আমরা কোনো স্বজনকে এখানে পাচ্ছি না এবং তাদের পরিচয় শনাক্ত হচ্ছে না। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে সর্বশেষ তথ্য। রাকিবুল হাসান, আপনি উদ্ধার অভিযানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে টানা কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হচ্ছে বীজতলা। আরও 1 সপ্তাহ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত গোটা উত্তরাঞ্চল। রাত থেকে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্য। এই অবস্থায় খড়কুটো বা হাতের সামনে যা পাচ্ছে তাই জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। বুধবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে যে কুয়াশা একদম হাত পা জমে ফ্রিজ হয়ে যায়। নীলফামারী, হিলি, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জায়গায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন দিনমজুররা। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার জন্য বাইরে বেড়ানো যাইতেছে না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। আমরা একটা বুড়ো বুড়ি মানুষ একটা থাকি বাবা, এমন শীত যাচ্ছে, একটা খামা কম্বল পাইনি না। প্রচুর শীত, এত শীত, কুয়াশায় কিছুই দেখা যায় না, বেলা ওঠে না বিকেল 3টার দিকে। আগামী সপ্তাহের শুরুতে পুরো উত্তরাঞ্চল জুড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে সাধারণত এই কুয়াশাটা ঢুকতেছে, যে কারণে কিন্তু আমাদের এই রিজনটাতে অনেক বেশি ঘন কুয়াশা আমরা পেয়ে যাচ্ছি। এই অবস্থাটা তো মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজতলা রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পলিথিন দ্বারা ঢেকে রাখা, তারপর জিপসাম প্রয়োগ, এছাড়া ওই রাতের বেলা যে ঠান্ডা পানি সরিয়ে নতুন মেশিনের পানি দেওয়া, এই সমস্ত যে সমস্তগুলি টেকনোলজি আছে, এটা আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি। শীত থেকে বাঁচতে শীতবস্ত্রের জন্য সরকারি বেসরকারি সহায়তার আশায় নিম্ন আয়ের মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে।
এনবিআরের মোট আদায়ের 1/3 হবে খুচরা পর্যায়ের ভ্যাট। তথ্য সংগ্রহে যুক্ত হচ্ছে বেসরকারি খাত। বিশ্বে একদিনের রেকর্ড 21.5 লাখ মানুষের করোনা শনাক্ত। ওমিক্রন আতঙ্কের মধ্যেই মিলল নতুন ধরন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস তাহের হত্যার আপিল শুনানি 18 জানুয়ারি নির্ধারণ করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই দিন নির্ধারণ করেন। এ সময় প্রধান বিচারপতি ওই মামলার আর সময় মঞ্জুর করা হবে না বলেও জানান। মামলা সূত্রে জানা যায় 6 জনকে অভিযুক্ত করে 2007 সালে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। পরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ শুরু হয়। 2008 সালে আদালত শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরের ভাই আব্দুস সালাম ও নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে 2013 সালে মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। অন্য 2 আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2006 সালে বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে শিক্ষক ডক্টর এস তাহেরের মরদেহ পাওয়া যায়। রাজধানীর মিরপুরে সকালে ঝটিকা উচ্ছেদ অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সকাল 9টা থেকে প্রায় 2 ঘন্টা চলে এই অভিযান। এ সময় মেয়র আতিকুল ইসলাম রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি সড়কের ওপর গড়ে ওঠা বাজারগুলোও উচ্ছেদ করেন। যারা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার সামগ্রী রেখেছেন তাদের বিরুদ্ধে মামলা এবং জরিমানার নির্দেশ দেন ডিএনসিসি মেয়র। দায়িত্ব অবহেলাকারী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় মেয়র আতিকুল ইসলাম দখলদাররা যত প্রভাবশালী হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। খুচরা ভ্যাট আদায় বাড়াতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নিবন্ধনের আওতা বাড়ানোর পাশাপাশি আদায় প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে বেসরকারি খাতকেও। সংস্থার চেয়ারম্যান বলেন, মোট আদায়ের 3 ভাগের 1 ভাগই হবে খুচরা পর্যায়ের ভ্যাট। দুপুরে রাজধানী সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পরিসংখ্যান ব্যুরোর 2013 সালের হিসাবে দেশে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 78 লাখ, যার 99 ভাগের বেশি ক্ষুদ্র ও মাঝারি। গত 8 বছরে অনেক বদলেছে দেশের অর্থনীতি। জিডিপি ছাড়িয়েছে $400 বিলিয়ন মাইলফলক। সে হিসেবে বলাই যায় ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে। তবে এসব তথ্যের প্রতিফলন নেই এনবিআরের ভ্যাট আদায়ে। সংস্থার হিসাবে দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র 3,23,000। এই অবস্থার জন্য জনবল সংকট সহ নানা কারণ উল্লেখ করছে সংস্থাটি। সীমাবদ্ধতা কাটিয়ে নিবন্ধন দ্রুত বাড়াতে উদ্যোগ নিয়েছে এনবিআর। সকালে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায় বাড়াতে নতুন মেশিন ইএফডি কার্যকরী ভূমিকা রাখছে। তাই এবার ভ্যাটের তথ্য সংগ্রহের কাজে বেসরকারি প্রতিষ্ঠানকেও যুক্ত করা হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মেশিন থাকবে, আবার ছড়িয়ে ছিটিয়ে আমার আউটসোর্সিং কোম্পানি থাকবে, যারা আমাদেরকে এই মেশিন অপারেট করা, মেশিন মেনটেন করা এবং তথ্য জেনারেট করা এবং সেই তথ্য আমার কাছে পাঠানোর কাজটা। তাই রেভিনিউ কালেকশন নয়, শুধু তথ্য পাঠানো। তথ্য পাঠানোর পরে আমার মেকানিজমে আমরা রেভিনিউ কালেকশন করি। এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে 3,500 প্রতিষ্ঠানে বসানো হয়েছে ভ্যাটের নতুন মেশিন। তবে ঢাকায় কয়েকটি দোকান বন্ধ হয়ে যাওয়ায় মেশিন খুলে নিয়েছে ভেন্ডার কোম্পানি। মেশিন অপসারণের আগেই বিষয়টি এনবিআরকে অবহিত না করায় ক্ষোভ জানান চেয়ারম্যান। এনবিআর চেয়ারম্যান বলেন, ভোক্তার ভীতি দূর করতে দামের মধ্যেই ভ্যাট রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রব্যমূল্যের ভিতরে ভ্যাট ধরা হবে, তোমার কাছে আর আমার কাছে হিসাব থাকবে যে দ্রব্যমূল্যের ভিতরে তুমি কত টাকা ভ্যাট ধরে সেটা কনজিউমারের কাছ থেকে আদায় করেছে। অর্থাৎ দ্রব্যমূল্য হবে 220 টাকা, কনজিউমারকে পে করতে হবে 220 টাকা, বলা থাকবে সেখানে আমার ভ্যাট 20 টাকা। ইএফডি মেশিনের ব্যবহার বাড়াতে লটারি করছে এনবিআর, কিন্তু বেশিরভাগ বিজয়ী পুরস্কার নিতে আসছেন না। এজন্য প্রচারণা বাড়ানোর নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বিশ্বে একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। মঙ্গলবার 24 ঘন্টায় 21,53,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে 7,230 জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,73,000। এ পর্যন্ত আক্রান্ত 29,54,00,000। যুক্তরাষ্ট্রেও 24 ঘন্টায় শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে নতুন 5,00,000
৬৭,০০০ রোগী শনাক্তের পাশাপাশি মারা গেছে ১,৮০০ জন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি জানান, দেশটিতে ওমিক্রন সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এদিকে মঙ্গলবার যুক্তরাজ্য এবং ফ্রান্সে ২ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে নতুন আক্রান্তদের ১৫% দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এই দাবি করেছে। বুধবার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তারা। নিশ্চিত হলে ২০২২ সালে এটি হবে উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। জাপানের কোস্টগার্ড জানায় এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করছেন তারা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যা খুবই দুঃখজনক। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আবারও বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের খবর। টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর নায়ক পেসার এবাদত হোসেন। ২০১৩ সালের পর প্রথম কোনো পেসার বাংলাদেশের পক্ষে টেস্টের কোনো ইনিংসে ৫ উইকেটের বেশি নিলেন। দেশের মাটিতে পেসারদের অবহেলা করা হলেও এবাদতের এই পারফরমেন্স বলছে টেস্টের বোলিং নিয়ে নতুনভাবে ভাবতে পারে টাইগার ম্যানেজমেন্ট। এই সেলুট বাংলার অহংকার, লাল সবুজের গর্ব। মাউন্ট মঙ্গানুয়ে লেখা হয়েছে মহাকাব্য, যার নেপথ্যে পেসার এবাদত হোসেন রূপকথার জন্ম দিয়েছেন, গড়ে দিয়েছেন নতুন ইতিহাস, দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন প্রজন্মের জন্য। তার ধারাবাহিকতা নিয়ে সমালোচনা হয়, সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন, কিন্তু গত 2 বছর টানা টেস্ট খেলার ফল দিলেন ইতিহাস গড়ে। ম্যাচের 7 উইকেটের চেয়েও বেশি আলোচিত দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘোরানো 6 উইকেট শিকার। ২০১৩ সালের পর কোনো পেসার টেস্টে আবার নিলেন 5 উইকেট। 9 বছর আগে জিম্বাবুয়েতে 5 উইকেট নিয়েছিলেন রবিউল। ক্যারিয়ারটা প্রায় 3 বছরের, সাফল্যের ঝলকের চেয়ে বেশি আলোচিত গতির ঝড় আর উদযাপনের ঢঙে। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে 10 টেস্টে 11 উইকেট শিকার তার প্রতিভা প্রমাণে ব্যর্থ। ক্যারিয়ারের 18 উইকেটের 15টি দেশের বাইরে। ঘরের মাঠে উপেক্ষিত এবাদত জানালেন, বাংলাদেশের পেসারদের উপর আস্থা রাখা কতটা জরুরি। ভলিবল থেকে ক্রিকেট আসার গল্পটা যেমন দুঃসাহসের, তেমনি মানিয়ে নেওয়াটা ছিল কষ্টসাধ্য। বিতর্ক সঙ্গী হলেও দমে যাননি, একাগ্রতায় লিখেছেন সাফল্যের গল্প, বার্তা দিয়ে রেখেছেন নতুন বাংলার। অনেকদিন ধরে নিউজিল্যান্ডে ম্যাচ খেললেও জয় আসেনি। এবার আমাদের লক্ষ্য ছিল জয়ের, আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। টেস্ট চ্যাম্পিয়নকে ওদের মাটিতে হারানো অবিশ্বাস্য। এই জয় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। 46 রানে এবাদতের 6 উইকেট দেশের বাইরে বাংলাদেশের কোনো পেসারের বেস্ট বোলিং, যা অনুপ্রাণিত করবে দেশের হাজারো পেস বোলারকে। এখান থেকেই যে নতুন স্বপ্নের শুরু। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।